এবং এই ছবিটা যে রেসপন্স পেয়েছে অডিয়েন্সের কাছ থেকে, তো সেটা থেকে একটা জিনিসই আমার প্রাপ্তি, সেটা হচ্ছে পরের ছবিটি আরও ভালো করে করতে হবে, যাতে দর্শককে ভালো লাগে। তারা যে আমিও ছবি বানাবো এবং সেটা প্রথমেই নাম আসে কুইন্টিন ট্যারান্টিনো, মার্টিন স্করসেজে, ক্রিস্টোফার নোলান, স্টিভেন স্পিলবার্গ, ডেভিড ফিঞ্চার আর হচ্ছে জেমস ক্যামেরন এবং সত্যজিৎ রায়। তো এদের সবারই প্রভাব। হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক। ওয়েলকাম টু সিনেগানি। আমার সঙ্গে এই মুহূর্তে যিনি রয়েছেন তিনি দ্য একাডেমি অফ ফাইন আর্টস ডিরেক্টর জয়ব্রত দাস। তো জয়ব্রত, ওয়েলকাম তোমাকে সিনেগানিতে। সবার আগে বলো যে কেমন আছে জয়ব্রত? এই চলছে। আচ্ছা, জয়ব্রত, সবার কাছে তোমাকে জানতে চাইবো যে এই যে তুমি প্রথম ছবি বানালে দ্য একাডেমি অফ ফাইন আর্টস, যে ছবিটা নিয়ে প্রচুর চর্চা হচ্ছে, সেটা জি5 আশা করে হোক বা সিনেমাতে চলেছিল তখন, তো এই যে প্রথম ছবি বানিয়ে তুমি এই যে এইরকম একটা ফেম খ্যাতি যে তুমি অর্জন করলে, তো এইটা তোমাকে কতটা মোটিভেট করছে বা এটা তোমার কাছে একটা কত বড় প্রাপ্তি প্রথম ছবি বানিয়েই? হ্যাঁ, এটা তো মোটিভেট করছে ভালো ছবি বানাতে, কারণ আমি বরাবরই চেয়েছি যে ভালো ছবি বানানোর জন্য চেষ্টা করতে চাই এবং এই ছবিটা যে রেসপন্স পেয়েছে অডিয়েন্সের কাছ থেকে, তো সেটা থেকে একটা জিনিসই আমার প্রাপ্তি, সেটা হচ্ছে পরের ছবিটি আরও ভালো করে করতে হবে, যাতে দর্শককে ভালো লাগে। ওকে, আচ্ছা, এবার তুমি আমাকে বলো যে এই যে ছবিটা দেখা যাবে ফাইনাল, ছবিটার মধ্যে আমরা কুইন্টন ট্যারান্টিনোর প্রচুর হোমাজেস দেখতে পেয়েছি। তো তোমার জীবনে ট্যারান্টিনোর প্রভাব কতখানি সেটা একটু বলো। আমার জীবনে শুধু ট্যারান্টিনো না, বেশ কয়েকজন ডিরেক্টর আছে, তাদের প্রভাব প্রচুর এবং তাদেরকে দেখেই ছোটোবেলা থেকে ইচ্ছে জানা যে আমিও ছবি বানাবো এবং সেটা প্রথমেই নাম আসে কুইন্টিন ট্যারান্টিনো, মার্টিন স্করসেজে, ক্রিস্টোফার নোলান, স্টিভেন স্পিলবার্গ, ডেভিড ফিঞ্চার আর হচ্ছে জেমস ক্যামেরন এবং সত্যজিৎ রায়। তো এদের সবারই প্রভাব ছবির মধ্যে আছে। এই প্রথম ছবির মধ্যে তো প্রচুর মজা আছে, সোনাকন্ডিতে কুইন্টিন ট্যারান্টিনো, মার্টিন স্করসেজি আছে, এছাড়াও গায়ত্রী জন্য হোমার আছে, প্রচুর যারা যারা যে ছবি দেখে আমি ছবি বানাতে আসার ইচ্ছে, সবাইকেই আমি হোমাজ দিয়েছি। এবং যেটা তুমি প্রশ্নটা করলে কুইন্টিন ট্যারান্টিনোর প্রভাব কতটা ছিল, শুধু ট্যারান্টিনোর প্রভাব না, এই সমস্ত ডিরেক্টরের প্রভাবেই এই পুরো প্রসেসটা চলছে। এই পুরো প্রসেসের মধ্যে দিয়ে আমার আশা ছবি বানানো এবং পরবর্তী ছবিগুলো বানানো। আচ্ছা, তোমার এই যে ফিল্ম কেরিয়ারে আসা বা এই জার্নি তোমার কিভাবে শুরু হলো বা তোমার এই প্রফেশনটা চুজ করার পেছনে কি কারণ ছিল? দেখো, এটা খুব ছোটবেলার একটা গল্প। সেটা হচ্ছে গিয়ে ছোটবেলায় বাড়িতে আনন্দমেলা আসতো, তখন আমি ঠিক করে পড়তেও পারতাম না। তো সেখানে সেই আনন্দমেলাগুলো হয়তো টিনের 2 পেজ করে কমিক্স আসতো, তো আমি বেসিক্যালি কমিক্সগুলো পড়তাম। ওরকমই আনন্দমেলা টিনের কমিক্স পড়তে গিয়ে আমি দেখতে পাই যে একটা সংখ্যা সত্যজিৎ রায়ের বিশেষ সংখ্যা। তো সেখানে সত্যজিৎ রায়কে নিয়ে অনেকগুলো আর্টিকেল ছিল, ছবি ছিল, বেসিক্যালি আমি ছবিগুলোই দেখেছি এবং আর্টিকেল তখন পড়ার মতো আমার বয়স হয়। তো আমার মাকে বলি যে এই আর্টিকেলটা একটু পড়ে শোনাবে, তো মা পড়ে শোনা। তো তারপর থেকে আমার এই পুরো প্রসেসটার মধ্যে, মানে সেই আর্টিকেলের মধ্যে ছিল হচ্ছে পথের পাঁচালী কীভাবে তৈরি হয়েছিল, ওটা নিয়ে আর্টিকেল ছিল, সত্যজিৎ অন্যান্য ছবি নিয়ে আর্টিকেল ছিল। তো সেইটা ব্যাপারটা শুনে এবং ক্যামেরা দেখে, ক্যামেরা পেছনে কয়েকজন লোক দাঁড়িয়ে আছে কাজ করতে, তো ইট লুক ভেরি ফ্যাসিনেটিং টু মি। তো তারপরে আমার ছোটোবেলা থেকে সিনেমা দেখতেও ভালো লাগতো, তো সিনেমা আমি কন্টিনিউ দেখতাম, খুব ছোটোবেলা থেকেই দেখতাম। দেখতে 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 আমি রিয়েলাইজ যে আমি এটাই করতে চাই, আমি সিনেমাই বানাতে চাই। এবং সেটা আমি খুব ছোটোবেলাতেই বুঝতে পেরেছিলাম এবং সবাইকে আমাকে যখন জিজ্ঞেস করা হতো যে বড় হয়ে কী হবে, আমি তখন পুরোটা না বুঝেই বলতাম যে আমি বড় হয়ে চিত্র পরিচালক হব। তো পরবর্তীকালে আমি জানতে পারি যে কলকাতাতে একটা ইনস্টিটিউট আছে, সত্যজিৎ রায় ফিল্ম একাডেমি ইনস্টিটিউট, তো যেখানে ফিল্ম মেকিং নিয়ে পড়াশোনা করানো হয়। তো সেটাতে আমি ঠিক করে নিই যে আমি এখানেই পড়ব। এবং তারপরে যখন 12-এর পরে জানতে পারি যে এখানে তো এখন পড়া যাবে না, তো পোস্ট গ্রাজুয়েট কোর্স। তো সেক্ষেত্রে আমি তখন আমার ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পরেই আমি আমার এতে পোস্ট করি
SLFT-কে আমি পরীক্ষা দেওয়ার জন্য বসি এবং তখন চান্স পাই। চান্স পাওয়ার পরে তারপরে সে SLFT-র জার্নি শুরু হয়। ওখানে জার্নি হতে হতেই আমার মনে হয় যে লেটস মেক আ ফিচার ফিল্ম। তো আমাদের আমি তো শিখছি আমাদের লেটস মেক আ ফিচার ফিল্ম। তো সেইখান থেকেই একাডেমির যাত্রা শুরু এবং সেই যাত্রার পরে অনেক দিনের অনেক বাধা বিপত্তি অতিক্রম করার পরে এবার জানতে চাচ্ছি যে এই যে ছবিটা বানাতে আমরা তো ফেসবুকে পোস্ট করেছি আর কি, তুমি বিদেশে তুমি খুব উগড়ে দিয়েছো, তোমরা তোমাদের অনেক বেগ পেতে হয়েছে এই ছবিটা বানাতে, তৈরি করতে, রিলিজ করতে, সব কিছু। তো এখন এই যে পরিবর্তন যে হলো, তা তুমি কতটা আশাবাদী যে এই যে মানে যেটা আমরা দেখেছি যে মানে শুধুমাত্র বড় ছবিগুলো বেশি করে হল পেতো, প্রাইম টাইম শো পেতো, ছোট ছবিগুলোর কথাগুলো কোথাও গিয়ে পিছিয়ে পড়তো, তা তোমার কি মনে হয় যে এবারে কিছু পরিবর্তন আসতে পারে? তুমি কতটা আশাবাদী? না, আশাবাদী তো অবভিয়াসলি আশাবাদী, কারণ যে গভর্নমেন্ট আগে ছিল তারা যে ধরনের পরিস্থিতি চলছিল তাদের তো ছোটো ছবির কোনো স্থানই ছিল না। তো আশা করি নতুন গভর্নমেন্ট এমন পলিসি তৈরি করবে যেখানে ছোটো ছবি, বড় ছবি, কোন ব্যানারের ছবি সেই সব না হয়, প্রত্যেকটা ছবি সমান গুরুত্ব পাবে। আশা করা যায় যে এই গভর্নমেন্ট সেই দিকে পথ নেবে। ওকে, এবার তুমি বলো আমাকে যে যে তুমি ডিরেক্টর, কি যেটা বলা হয় যে সিনেমা হচ্ছে বা সিরিজ যে কোনো কিছুই ডিরেক্টর হচ্ছে ক্যাপ্টেন দ্য শিপ, তা শুধু কি ডিরেক্টর ম্যাটার করে, তার ডিরেক্টর পাশাপাশি পুরো টিমটা ম্যাটার করে? সবাই ম্যাটার করে, কারণ একটা সিনেমা একটা কোলাবোরেটিভ এফর্ট সরি। তো এই সিনেমাতে, যে কোনো সিনেমাতে একজন ডিরেক্টরের যতটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, একজন স্পট বয় এক্স্যাক্টলি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, ডিওপিরও আছে এবং যে সাউন্ড ডিজাইন করছে তারও আছে। কারণ একটা ভিশনকে পুরোপুরি পর্দা স্ক্রিনে আনার জন্য শুধুমাত্র ডিরেক্টর এর ওপর নির্ভরশীল হয়ে আমার মনে হয় না আজ অব্দি দুটো সিনেমা তৈরি হয়েছে। সেটা ডিরেক্টর হতে পারে, যে ডিরেক্টরের যে ভিশন আছে সেটাকে পর্দায় যে জীবন্ত করার জন্য কিন্তু প্রত্যেকটা মানুষ যারা সিনেমাতে যে কোনো প্রজেক্টের সাথে যুক্ত তাদের সমান ভূমিকা। কারণ এটা একটা কোলাবোরেটিভ এফর্ট, এই সিনেমা একা তৈরি করা সম্ভব। ওকে, এবার বলো আমাকে যে এই যে ছবিটা একাডেমি অফ ফাইন আর্টস, ছবিটার মধ্যে আমরা অনেক বোল্ড দৃশ্য দেখতে পেয়েছি। এবারে এইটা নিয়ে কিন্তু অনেক দেখলাম লেখালেখি বেশ অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েট করেছে হয়েছে আর কি। তা এবার একটা জানতে চাইবো সেটা যে এই যে আমি দেখতে পাই যে বাঙালি হোক বা ওভারঅল ইন্ডিয়ান অডিয়েন্সের মধ্যে না, যে একটা ছবিতে কোনো নুডিটি থাকলে বা কোনো ইন্টিমেট দৃশ্য থাকলে ছবিটাকে বলা যায় ফালতু বাজে ছবি আর কি। তো এইটাকে তুমি কিভাবে দেখো? এইটাকে আমরা দেখি কারণ একাডেমি অফ ফাইন আর্টস বানানোর ক্ষেত্রে আমাদের একটা ফিলোসফিক্যাল আইডিয়া ছিল যে জিনিসগুলোকে, পার্টিকুলারলি যে জিনিসগুলোকে আমরা বাঙালিরা অপসংস্কৃতি বলে থাকি, সেটা তোমার সেক্সুয়াল সিনস হোক বা নিউডিটি হোক বা তোমার স্ল্যাংস হোক বা ভায়োলেন্স হোক, প্রত্যেকটাকেই তোমরা অপসংস্কৃতি বলে থাকি। তো এই অপসংস্কৃতি নিয়েই আমরা একটা ছবি বানাবো, এটা আমাদের প্ল্যান ছিল। তার কারণ ছিল হচ্ছে কি, যে আমাদের একটা ধারণা আছে যে বাঙালি মানেই ছবিটা, বাংলা ছবি মানেই ঠিক এই জোনের একটা ছবি হবে, তার বাইরে কিছু হতে পারে না। তো উই ওয়ান্টেড টু মেক সামথিং হুইচ ইজ কমপ্লিটলি পোলস আ পার্ট অফ এভরি আইডিয়া এবং প্রি কনোটেশন অফ দ্য বেঙ্গলি ফিল্ম বলে আমরা এটা বুঝি। তার কমপ্লিটলি অপোজিটে আমরা ছবি বানাতে চেয়েছিলাম এবং সেখান থেকে একাডেমি অফ ফাইন আর্টসের জন্ম, এবং একাডেমি অফ ফাইন আর্টস নামটাও দেওয়ার পেছনে এটা একটা কারণ। ওকে, এবার জানতে চাচ্ছি যে এই যে ছবিটা আমরা দেখলাম, যাদের ভালো তারা ছবিটা দুটো ফুটে নিয়েছে একদম। তো তোমার কি মনে হয় যে এই মানে আমাদের বাংলাতে মেইন স্ট্রিম সিনেমা সেরকমভাবে হওয়া কেন বন্ধ হলো? বা ইভেন আমরা এখন দেখতে পাই যে সুপারস্টার বলতে আমরা সেখানে দেব আর জিতকে আমরা এখনো বুঝি, তো তারপরেও সুপারস্টার কেন তৈরি হলো না, সেটা যে কারণ কি তোমার মনে হয়? আমার মনে হয় যে প্রত্যেকটা সিনেমার ইন্ডাস্ট্রি বা সিনেমার মুভমেন্টের মধ্য দিয়ে বিভিন্ন ধরনের ফেজ আসে, সেটা ওয়ার্ল্ডের প্রত্যেকটা জায়গাতেই এসেছে। তো এখন যেটা আমার মনে হয় যে দেব জিতের পর আর সুপারস্টার তৈরি হয়নি, তার কারণ হচ্ছে কি আমরা নিজেদের মৌলিক গল্প বলতে ভুলে গেছি। তার কারণ হচ্ছে কি আমাদের এখন একটা খুব মারাত্মক বাজে ট্রেন্ড চলতে বাংলা ইন্ডাস্ট্রিতে, সেটা হচ্ছে কি দক্ষিণের ছবি বা বলিউডের ছবি বা এক্স্যাক্ট ফ্রেম টু ফ্রেম কপি করা, রাইট? তো সেই ব্যাপারটা তো এখন উঠে গেছে।
কিন্তু তারপরে যে সমস্যার মধ্যে আমরা জানিয়েছি, আমরা মৌলিক গল্প কোনো হিরোকে নিয়ে বলতে ভুলে গেছি, সেটা আমরা তৈরি করি। তাই সেই ধরনের জিনিস যদি তৈরি না হয় তাহলে তো কোনো স্টার উঠে আসবে না। কিন্তু আমার যেটা পার্সোনালি মনে হয় এটা একটা ফেজ, এই ফেজটার পর আবার নতুন করে হিরোরা তৈরি হবে, নতুন স্টাররা উঠে আসবে, এবং এইভাবেই প্রত্যেকটা ইন্ডাস্ট্রি চলতে থাকবে। ওকে, এবার জানতে চাই যে সেটা হচ্ছে ইন ফিউচার মানে তুমি কি শুধু অ্যাকশন ছবি বানাতে চাও, নাকি তোমাকে আমরা মানে নিজেকে ব্রেক করে দেখবো, ধরো রোমান্টিক ছবি বানালে, কমেডি আর সালসা ছবি করলে সেটা দেখতে পারবো? দেখো মানে আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করো, রোমান্টিক ছবি আমি প্রচুর দেখি, কিন্তু রোমান্টিক ছবি আমার যেটা পার্সোনালি মনে হয় বানানো খুবই কঠিন। ভালো রোমান্টিক ছবি আমার ওই দক্ষতা এখনও নেই, তাই রোমান্টিক ছবি আপাতত আমি বানাতে চাই না, কারণ আমি পারবো না বলেই বানাতে চাই না। বাকি যে জনরাগুলো আছে, যেমন অ্যাকশন, হিস্টোরিক্যাল, সায়েন্স ফিকশন, বা যে জনরাগুলো বাংলা ইন্ডাস্ট্রিতে এর আগে অ্যাটেন্ড করা হয়নি, আমি সেই জনরাগুলোতে কাজ করতে চাই। ওকে, ভেরি গুড। আচ্ছা, জিনিস বলো যে আমরা এখন দেখতে পাচ্ছি যে একটা যে ট্রেন্ড দেখতে পাচ্ছি যে এখন কিন্তু বহু ডিরেক্টররাও কিন্তু সিনেমাতে কিন্তু অভিনয় করছে, সেটা আমরা সাউথও দেখেছি, আবার আমরা বাংলাও দেখছি আর কি। তো তোমার কি অভিনয় আসার কোনো প্ল্যান আছে? না, আমার একেবারেই অভিনয় আসার কোনো প্ল্যান নেই। আমি ক্যামেরার পেছনে ছবিটা বানাতে চাই এবং সেটাই করতে চেয়েছি সবসময়, তো সেটাই করবো। ওকে, এবার বলো যে তুমি রিসেন্টলি কি কাজ ওই সিনেমা সিরিজ দেখলে বা দেখার তোমার প্ল্যান রয়েছে? তখন আমি প্রচুর সিনেমা দেখি, গতকাল বিকেলেও একটা সিনেমা দেখেছি, প্রত্যেক দিনই আমি একটা বড় সিনেমা দেখি। তো ওরকম রিসেন্ট ছবি যদি বলতে চাও হলে গিয়ে দেখেছি, তাহলে আমি লাস্ট দেখেছিলাম হলে গিয়ে অবসেশন। অবসেশন আমার খুবই ভালো লেগেছে। তার আগে দেখেছিলাম হলে গিয়ে রিস্ক রিজার্ভে, স্টিভেন স্পিলবার্গের, কিন্তু আমার খুব একটা পছন্দ হয়নি রিস্ক রিজার্ভে। কিন্তু অবসেশনের কথাই বলবো, মানে অবসেশনের মতো সিনেমা ভাবতে শিখি, মানে আমাকে ভাবিয়েছে নতুন দুদিন ধরে। আমি বলে রাখি যে অবসেশন একবার দেখার পর পরের দিনই আমি আবার টিভির কেটে গেছিলাম দেখতে, মাস পরে দেখার জন্য। ভাবিয়েছে যে কীভাবে এত লিমিটেড বাজেটের মধ্যে একটা অসাধারণ গল্পকে উপস্থাপনা করা যায়, এবং সেটা তো সবাই জানে, আমরা এখনই জানি যে ভেরি মাচ কমার্শিয়াল হিট অল ওভার দ্য ওয়ার্ল্ড, এবং ধুরন্ধরের ব্যবসাকে পেছনে ফেলে দিয়েছে অবসেশন। তো যাই হোক, সেটা একটা ভাববার বিষয়, মানে ভাবিয়েছিলাম। তো তার আগে আর রিসেন্টলি তো আমি প্রত্যেক দিন সিনেমা দেখি। গতকাল রাতে আমি মাইকেল ম্যানের হিট দেখছিলাম, এটা আল পেছনে রবার্ট আর পেছনে রবার্ট হিট দেখছিলাম, এটা রিওয়াচ করলাম, এটা দুবার দেখা সিনেমা, আরেকবার দেখছিলাম, কিছু জিনিস দেখার ছিল। তার আগের দিন আমি দেখছিলাম তোমার কম্পেনিয়ান বলে একটা ছবি, সেটাও অসাধারণ ছবি, সেটাও দেখতে পাবো, খুবই ভালো ছিল। প্রত্যেকদিন আমি ছবি দেখতে থাকি টেলিভিশনে, আর বলতে গেলে কখনো প্রচুর মানুষ। আচ্ছা, পার্সোনালি তোমার মানে ফেভারিট জনার কি, মানে নাকি তুমি সব ধরনের ছবি দেখতে পছন্দ করো? না, আমি সব ধরনের ছবি দেখতেই পছন্দ করি, আমি সব ধরনের ছবি দেখি, কারণ ছবি দেখা আমার একটা নেশার মতো। তো ওরকমভাবে পার্সোনালি আলাদা করে খুব ফেভারিট কোনো জনরা, মানে ওরকম কিছু নেই যে এই জন্মের ছবিটা দেখবো, এই জন্মের ছবিটা দেখবো না। যে কোনো ছবি সেটা যদি ভালো হয় আমি সেটা পুরোটাই দেখি। ওকে, সেটা লাস্ট আনসার হচ্ছে যে বিশ্বকাপ ফুটবলকে দেখা হচ্ছে, ওয়ার্ল্ড কাপ এই মুহূর্তে? এইবারে ফুটবল আমার একেবারেই দেখা হচ্ছে না, কারণ আমি আমাদের পরে স্পিডটা নিচ্ছি। আচ্ছা, তো সেইটা নিয়ে একটু ব্যস্ততার মধ্যে আছি, তাই দেখা হচ্ছে। একটা জানতে হচ্ছে যে তোমার সাথে যেটা নেওয়ার কিউরিয়াসিটি হচ্ছে যে জিদ্দার সাথে তোমার একটা ছবি দেখা গেছে, তো যেটা জল্প দিয়েছে ওনার সঙ্গে তোমার নিয়ে পরবর্তী কাজ হচ্ছে, যেটা নিয়ে কিছু কি বলা যাবে এই মুহূর্তে? না, আমার সাথে জিদ্দার এমনি দেখা হয়েছে। আচ্ছা, কারণ আমার ছবিটা জিদ্দাকে দেখানো ছিল, আচ্ছা, ওই জন্য আমি গেছিলাম, ওই সত্যিই দেখা হয়েছে। ওকে ওকে। তো অনেকক্ষণ ধন্যবাদ জয়ব্রত তোমাকে সময় দেওয়ার জন্য। তো ফাইনালি যদি কিছু বলো, এখন ফাইন্যান্স নিয়ে বা যদি কিছু বলো ফাইনালি। আমার একেবারেই মনে আছে যে তোমাদের এই যে প্রচেষ্টা, তোমরা যে পডকাস্টটা করছো, সবাইকেই বলছি যারা দেখছেন, প্লিজ এই আমাদের মতো ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটারদের সাপোর্ট করবেন, শেয়ার করুন ভিডিওটা, সাবস্ক্রাইব করুন, সাপোর্ট করতে থাকুন। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।